হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা পার্ট 1 এবং পার্ট 2তে এই গল্পের প্রথম অংশ আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে দেখেছিলাম এই জিমি ভ্যালেন্টাইন গল্পের মূল চরিত্র হলো জিমি ভ্যালেন্টাইন, যে কিনা একজন বার্গলার মানে সিধেল চোর, যে চুরি করে। তো তার কিন্তু আবার বাইরে কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস আছে, যাদের প্রভাবে সে গভর্নরের থেকে পার্ডন পেয়ে তার যতদিন শাস্তি হয় তার থেকে কম দিনে সে শাস্তি না ভোগ করেই জেল থেকে বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রে জিমির ক্ষেত্রে এবারেও তাই ঘটেছিল। তার 4 বছরের শাস্তি হলেও সে 10 মাস পরেই জেল থেকে মুক্তি পেল। এবং তারপর আমরা কি দেখলাম, যে সে জেল থেকে মুক্তি পেয়ে মাইক ডোলান বলে তার এক বন্ধু ছিল, যেখানে যার কাছে সে থাকতো, সে তার বাড়িতে সে গেল। সেখানে ঘর থেকে সে তার নিজের ধুলো পড়া সুটকেসটা নিল, যার মধ্যে সেই বার্গলারির সেট আছে, চুরি করার যন্ত্রপাতি আছে। সেই সেটটা নিয়ে সে বেরিয়ে পড়ল। আমরা এতটা পড়েছিলাম পার্ট 2তে। এবার আমরা পার্ট 3তে বাকিটা আলোচনা করব। দেখো কি আছে, বলছে আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author। বলছে আ উইক আফটার, আ উইক মানে এক সপ্তাহ, আফটার মানে পরে, অর্থাৎ এক সপ্তাহ পরে। কিসের এক সপ্তাহ পরে? দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, দ্য রিলিজ মানে মুক্তি, এই ভ্যালেন্টাইনের মুক্তির এক সপ্তাহ পরে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যে জেল থেকে ছাড়া পেল, এবং তারপরে দেখো তার নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। এই নাম্বারটা তো আমি বলেছি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে প্রত্যেক কয়েদির একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে। তো জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল জেলে? 9762। তো এই নাম্বারের যে কয়েদি জিমি ভ্যালেন্টাইনের মুক্তির এক সপ্তাহ পরে, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি, অর্থাৎ একটা নিট জব, একটা নিখুঁত কাজ, একটা পরিষ্কার কাজ। অফ কিসের পরিষ্কার কাজ? অফ সেফ বার্গলারি, অর্থাৎ চুরির, একটা সিন্দুক ভেঙে চুরির একটা পরিষ্কার কাজ হলো। কোথায়? ইন রিচমন্ড, ইন্ডিয়ানার রিচমন্ডে এই চুরির কাজটা হলো। উইথ নো ক্লু টু দ্য অথার, উইথ নো ক্লু, কোনো হদিশ, কোনো প্রমাণ রইল না, টু দ্য অথার, অর্থাৎ এই অথার মানে এখানে ক্রিয়েটর, যে কাজটা করছে, মিসচিভ মেকার। বলছে যে এখানে কাজটা করছে সে কোনো ক্লু, কোনো প্রমাণ রেখে দিল না, কোনো হদিশ না রেখেই এই কাজটা সে করলো। তাহলে ভ্যালেন্টাইনের মুক্তির যার নাম্বার ছিল 9762, সেই জিমি ভ্যালেন্টাইন জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেই ইন্ডিয়ানার রিচমন্ডে একটা নিখুঁত সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটলো, যেখানে অপরাধী কোনো হদিশই রাখলো না, কোনো প্রমাণই রাখলো না সেই চুরির। A scant $800 was all that was secured। বলছে স্ক্যান্ট মানে হচ্ছে অতি অল্প, খুব সামান্য আর কি। স্ক্যান্ট $800 মানে $800 ওয়াজ অল, ছিল সবটা, দ্যাট ওয়াজ সিকিউরড মানে যেটা পড়ে রইল সব কিছু সেই সিন্দুক থেকে নিয়ে যাওয়ার পর যেটা পড়ে রইল সেটা হলো খুবই অল্প পরিমাণ, মাত্র $800, মানে $800 ছেড়ে বাদবাকি সবই চুরি হয়ে গেল। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched। বলছে দেখো 2 weeks after that, 2 weeks মানে 2 সপ্তাহ, after that তারপরে, তার 2 সপ্তাহ পরে। তাহলে জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পরে ইন্ডিয়ানার রিচমন্ডের ঘটনাটা ঘটলো। এগুলো কিন্তু এমসিকিউতে বিশেষভাবে আসে, যে 1 সপ্তাহ পরে চুরির ঘটনাটা কোথায় ঘটেছিল। তোমাদের সেটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ানার রিচমন্ডে সেটা ঘটেছিল চুরির ঘটনাটা। তার আবার 2 সপ্তাহ পর, 2 weeks after that, ওই চুরির ঘটনার 2 সপ্তাহ পরে এ পেটেন্টেড ইমপ্রুভ বার্গলার প্রুফ সেফ
বলছে এ পেটেন্টেড মানে কীর্তিসত্ত্ব, মানে একটা পেটেন্ট হলো সরকার কর্তৃক এক ধরনের একটা অধিকার, যেটা যে সেই অধিকার বলে অন্য কোনো পক্ষ তার এই জিনিসটা ব্যবহার করতে পারবে না, এটাকে বলা হয় পেটেন্ট। তো বলছে একটা পেটেন্টেড এরকম অধিকারপ্রাপ্ত ইমপ্রুভড উন্নত মানের বার্গলার প্রুফ মানে চুরি নিরোধক, সেফ মানে হচ্ছে সিন্দুক, যে সিন্দুক থেকে চুরি করা যাবে না এরকম একটা সিন্দুক, সেটাকে বলা হচ্ছে বার্গলার প্রুফ, চুরি প্রতিরোধক সিন্দুক। সেটা কি হলো ইন লোগানস্পোর্ট। তাহলে দ্বিতীয় ঘটনাটা কোথায় ঘটছে দেখো, লোগানস্পোর্ট, খেয়াল করতে হবে। ওয়াজ ওপেন্ড, সেটা খুলে গেল, লাইক এ চিজ টু দ্য টিউন, একটা লাইক মানে মতো, কিসের মতো, চিজ টু দ্য টিউন মানে পনিরের মতো, পনিরকে ছুরি দিয়ে কাটা হলে যেমন সেটা কেউ বোঝে না খুব স্মুথলি, ঠিক সেভাবেই ওই যে সিন্দুকটা যেটা ছিল পেটেন্টেড, ইমপ্রুভড, খুব উন্নত মানের, আবার বার্গলার প্রুফ মানে চুরি প্রতিরোধক, সেরকম একটা সেফ মানে সিন্দুক, লোগানস্পোর্টে সেরকম একটা সিন্দুক খুলে গেল, যেমন করে পনিরকে ছুরি দিয়ে কাটা হয় সেভাবে। তার ফলে কি হলো, $1,500 অর্থাৎ $1,500 কারেন্সি, টাকা, $1,500 কারেন্সি সেখান থেকে উধাও হয়ে গেল। এমনভাবে উধাও হলো যেমন করে পনিরকে ছুরি দিয়ে কাটলে হয়, কোনো রকম কোনো আওয়াজ, কোনো রকম কোনো শব্দ বা গণ্ডগোল ছাড়া খুব স্মুথলি ব্যাপারটা ঘটলো। দেন সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড। সিকিউরিটিস মানে যে সমস্ত সঞ্চয়পত্র, ব্যাংকে যে কাগজপত্র জমা থাকে সেগুলোকে সিকিউরিটি বলা হয়। তো বলছে সিকিউরিটিস অ্যান্ড সিলভার মানে রূপো আনটাচড, সেগুলো টাচ করেনি, সেগুলোতে হাত দেয়নি, শুধুমাত্র ওই $1,500 সেখান থেকে চুরি হয়ে গেল। তাহলে প্রথম ঘটনা ঘটেছে রিচমন্ড ইন্ডিয়ানা, এটা মনে রাখতে হবে, এবং সেখানে পড়েছিল মাত্র $800, সবটাই নিয়ে গেছে। এবং দ্বিতীয় ঘটনাটা লোগানস্পোর্টে ঘটলো এবং সেখানে $1,500 নিয়ে গেল চোরে। এগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য খুব ভালো করে। তো তারপরে দেখো, দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রাফ ক্যাচার্স, দ্যাট সেটা বিগ্যান টু ইন্টারেস্ট আগ্রহ জন্মাতে শুরু করলো, দ্য রাফ ক্যাচার্স মানে যারা দুর্বৃত্তদের ধরে, পুলিশ বা এই ধরনের ডিটেকটিভ, এই ধরনের লোক যারা দুর্বৃত্তদের ধরে, দুর্বৃত্ত দমনকারী, তাদের একটা আগ্রহ তৈরি হলো এই ধরনের ঘটনাটা দ্বিতীয়বার ঘটার সাথে সাথে। দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার অ্যান ইরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000। বলছে দেন তারপরে, এই ঘটনা তো ঘটে গেল এক সপ্তাহ পরে ইন্ডিয়ান রিচমন্ডে, তারপরে তার 2 সপ্তাহ পরে লোগানস্পোর্টে, এবং তারপরে কি হলো, একটা ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ, ওল্ড ফ্যাশন মানে পুরনো কালের, পুরনো ধরনের ব্যাংক সেফ, ব্যাংকের সিন্ধু, কোথায় না, ইন জেফারসন সিটি। তাহলে 3 নম্বর জায়গাটার নাম মনে রাখো, জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ, সেটা সক্রিয় হয়ে গেল। অ্যান্ড থ্রিউ আউট মানে ব্যাংকের ওই সিন্ধুকটা নিজেই সক্রিয় হয়ে গেল। থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার, থ্রিউ আউট বের করতে থাকলো, অফ ইটস ক্র্যাটার মানে কি, গহ্বর, গর্তের মতো জায়গা। অ্যান্ড ইরাপশান মানে কি, প্রচুর পরিমাণে বের হয়ে আসা। ব্যাংক নোট বের করতে থাকলো, অ্যামাউন্টিং টু $5,000, 5,000 মানে $5,000। তাহলে কি হলো পুরো মানেটা, যে জেফারসন সিটিতে একটা পুরনো আমলের ব্যাংকের সিন্ধুক হঠাৎই সক্রিয় হয়ে এর গহ্বর থেকে $5,000 ব্যাংক নোট উদ্গীরণ করতে শুরু করলো, মানে বের করতে শুরু করলো। দ্য লসেস আর নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। বলছে দ্য লসেস মানে এই ক্ষতিগুলো, আর নাও এখন, হাই এনাফ মানে যথেষ্ট, এখন এই ক্ষতিগুলো যথেষ্ট বেশি ছিল, টু ব্রিং দ্য ম্যাটার মানে বিষয়টা আনার পক্ষে, আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, এই বেন প্রাইসের মতো উঁচু মানের ব্যক্তির নজরে বিষয়টা আনার মতো বেশ উঁচু পর্যায়ের ক্ষতি হলো। এতটাই ক্ষতিটা বেশ উঁচু পর্যায়ে ছিল যে ব্যাপারটা বেন প্রাইসের কাছে এবার না নিয়ে গেলেই নয়। বেন প্রাইস কে ছিল? হু ওয়াজ বেন প্রাইস? আমরা আগেই দেখেছি, বেন প্রাইস ওয়াজ আ রিনাউন্ড ডিটেকটিভ, তিনি একজন নামকরা
গোয়েন্দা ছিলেন। তো এই ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে এবার বিষয়টা বেন প্রাইজের কাছে নিয়ে যাওয়ার মতো হয়ে উঠেছিল। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. বলছে by comparing, compare মানে তুলনা করে, by comparing তুলনা করে, নোটগুলির তুলনা করে, এ রিমার্কেবল একটা উল্লেখযোগ্য সিমিলারিটি মানে মিল আর কি, একটা উল্লেখযোগ্য মিল বা সাদৃশ্য ইন দ্য মেথডস মানে পদ্ধতি অফ দ্য বার্গলারিজ, চুরির পদ্ধতিতে একটা উল্লেখযোগ্য মিল ওয়াজ নোটিসড মানে লক্ষ্য করা গেল। তাহলে এই নোটগুলোর মধ্যে তুলনা করে এরই একটা উল্লেখযোগ্য সাদৃশ্য বা মিল লক্ষ্য করা গেল চুরির পদ্ধতিগুলোর মধ্যে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক। বেন প্রাইস ইনভেস্টিগেটেড মানে তদন্ত করলেন, কোথায়? দ্য সিনস মানে ঘটনাস্থল অফ দ্য রবারি, সেই ডাকাতির ঘটনাস্থলগুলো জায়গাগুলোয় তিনি তদন্ত করলেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, ওয়াজ হার্ড মানে শোনা গেল, এটা শোনা গেল, টু রিমার্ক এটা মন্তব্য করতে শোনা গেল। তিনি মন্তব্য করলেন, কি মন্তব্য করছেন এই যে ইনভার্টেড কমার মধ্যে পুরোটা, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। দ্যাটস মানে দ্যাট ইজ, এটা হলো ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনের অটোগ্রাফ মানে স্বাক্ষর। তার মানে তিনি এটা বলতে চাইছেন যে এটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। এখানে স্বাক্ষর মানে কি বলতে চাইছেন? স্বাক্ষর মানে সই নয়, এখানে স্বাক্ষর মানে কাজ। এই যে কাজগুলো, তিনটে কাজই তিনি মনে করছেন যে জিমি ভ্যালেন্টাইনের কাজ। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে রিজিউম মানে পুনরায় শুরু করা, বিজনেস মানে ব্যবসা, সে আবার তার ব্যবসা শুরু করেছে। অর্থাৎ তার ব্যবসা কি? তার ব্যবসা হচ্ছে বার্গলারি মানে চুরি, সে আবার তার চুরির ব্যবসা অর্থাৎ চুরির কাজ আবার সে শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্ট আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আর র্যাডিস ইন ওয়েট ওয়েদার। লুক দেখো, অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্ট লক্ষ্য করো, দ্যাট কম্বিনেশন অফ জাগ মানে সেই হাতলগুলো, সেই সংকেত বিশিষ্ট হাতলগুলো, অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এর র্যাডিস এমন সহজভাবে এমন মসৃণভাবে কাজগুলো সরা হয়েছে যেন কি পুলিং আপ, পুল আপ মানে টেনে তোলা, এর র্যাডিস মানে মূলো, ইন ওয়েট ওয়েদার মানে ভিজে, ওয়েদার মানে আবহাওয়া, ভিজে আবহাওয়ায় মানে ধরো বৃষ্টি হচ্ছে, সে সময় মাটি কি হয়? নরম থাকে। তখন একটা মূলকে যদি মাটি থেকে তোলা হয় তখন সেটা কি হয়? মাটিতে কোনো কিছু প্রভাব ফেলে না, চারিদিকের মাটি ফেটে যায় না, কোনো সাউন্ড তো হয়ই না, কোনো চারিদিকের মাটি ফাটে না, এমনি খুব স্মুথলি মূলোটা উঠে আসে। বলছে সে জিমির কাজটাকে সেভাবেই তুলনা করেছে যে এই হাতলগুলো, সংকেত বিশিষ্ট হাতলগুলো দেখো যে কাজটা এমনভাবেই সারা হয়েছে যেন ভিজে মাটি থেকে মূলোকে টেনে তোলা হয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, তার কাছে সেই একটা ক্ল্যাম্প আছে যেটা শুধুমাত্র এটা করতে পারে, সেই একটা ক্ল্যাম্পের সাহায্যে এত ইজিলি এই কাজগুলো, এই সিন্দুকগুলো খোলা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, এবং বলছে দেখো হাউ ক্লিন কত পরিষ্কারভাবে মানে কত মসৃণভাবে দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, সেই পাঞ্চ আউট মানে ফুটো করা হয়েছে, যে কত নিখুঁতভাবে সেই তালার ভিতরে কলকবজাগুলোকে ফুটো করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি হ্যাজ টু জিমিকে করতে হয় না ড্রিল বাট ওয়ান হোল, ওয়ান হোল মানে কি? একটা ফুটো, একটা ফুটোর বেশি জিমিকে কখনো ড্রিল করতে হয় না, শুধুমাত্র একটাই ড্রিল করতে হয়। তো সেভাবেই সে করেছে। ইয়েস, হ্যাঁ, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমি অনুমান করছি, গেস মানে অনুমান করছি, আমি অনুমান করছি আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস। হি উইল ডু হিজ বিট বলছে নেক্সট টাইম মানে পরের বার, উইদাউট এনি শর্ট টাইম কোনো অল্প সময়ের জন্য না, হি উইল ডু হিজ বিট মানে সে এবার জেল খাটবে পরের বার, কোনো অল্প সময়ের জন্য নয়। অর ক্লেমেন্সি ফুলিশনেস, ক্লেমেন্সি মানে পার্ডন মানে ক্ষমা, আর ফুলিশনেস মানে বোকামি, মানে ক্ষমা করার মতো বোকামিও আর করা হবে না, পরের বার সে আর অল্প দিনের জন্য জেল খাটবে না এবং
ক্ষমা করার মতো বোকামিও আর করা হবে না। মানে সে বলতে চাইছে যে এবার তাকে আমি খুব ভালো মতো একটা শাস্তি দেব যখন ধরতে পারবো, যাতে সে অল্প দিন জেলে না থাকে, মানে বেশি দিন তাকে জেল খাটতে হয় চুরির কাজকর্মগুলোর জন্য, এবং সে যাতে কোনো ক্ষমা না পায় সেটাও আমি দেখব। এই যে দুটো প্যারাগ্রাফ আমরা পড়লাম, এই দুটো প্যারাগ্রাফ থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে পারি চলো আমরা একবার দেখি। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সেই আমরা কোশ্চেন পেতে পারি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, 1 উইক আফটার, এক সপ্তাহ পর, দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 ভ্যালেন্টাইনের মুক্তির এক সপ্তাহ পরে কি ঘটনা ঘটেছিল। তাহলে এই সেন্টেন্স থেকে আনসার হবে, এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author। মানে সেই এক সপ্তাহ পরে ইন্ডিয়ানার রিচমন্ডে একটা নিখুঁত সিন্দুক ভাঙার কাজ ঘটে গেল, যেখানে দুষ্কৃতিকারী কোনো হদিশই রাখলো না। এরকম হাউ মাচ মানি ওয়াজ সিকিউরড ফ্রম দ্য বার্গলারি ইন রিচমন্ড, এই রিচমন্ডের বার্গলারিতে, এই শীতকাটাতে কত টাকা সিকিউরড হয়েছিল। তাহলে $800 ওয়াজ সিকিউরড ফ্রম দ্য বার্গলারি ইন রিচমন্ড, রিচমন্ডের এই চুরি থেকে $800 সিকিউর হয়েছিল। তারপরে আবার কি কোশ্চেন পেতে পারি, হোয়াট হ্যাপেন্ড 2 উইকস আফটার দ্য বার্গলারি ইন রিচমন্ড, রিচমন্ডের এই চুরির ঘটনার পরে 2 সপ্তাহ পরে কি হয়েছিল। তাহলে কি হবে, 2 উইকস আফটার দ্য বার্গলারি ইন রিচমন্ড অ্যানাদার বার্গলারি ইন লোগান্সফোর্ড, তাই তো, হ্যাপেন্ড অ্যানাদার বার্গলারি ইন লোগান্সফোর্ড, অন্য আর একটা চুরির ঘটনা ঘটলো কোথায়, লোগান্সফোর্ডে। তাহলে এরপরে হতে পারে হোয়াট ওয়াজ দ্য থার্ড স্পট হোয়ার দ্য বার্গলারি হ্যাপেন্ড, সেই 3 নম্বর জায়গাটা কি ছিল যেখানে চুরির ঘটনা ঘটেছিল। দ্য থার্ড প্লেস, দ্য থার্ড স্পট হোয়ার দ্য বার্গলারি হ্যাপেন্ড ওয়াজ জেফারসন সিটি, সেখানে জেফারসন সিটিতে 3 নম্বর ঘটনাটা ঘটেছিল। আবার ধরো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, হি হ্যাজ রিজিউমড বিজনেস, এটা দিয়ে দিল, দিয়ে বলল হু হ্যাজ টোল্ড দিস বা হু হ্যাজ সেড দিস, কে বলেছে এটা। তাহলে কে বলেছে এটা, এটা বেন প্রাইস, এই পুরো যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা এটা বেন প্রাইস বলেছে। তাহলে আমরা কি বলবো, বেন প্রাইস হ্যাজ টোল্ড দিস, সে এই কথাটা বলেছে। কার সম্পর্কে, অ্যাবাউট হুম, কার সম্পর্কে, অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইন, সে জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে এই কথাটা বলেছে। এই সমস্ত এসএকিউ আমরা পেতে পারি, কিন্তু এমসিকিউর জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এমসিকিউতেই বেশিরভাগ এই কোশ্চেনগুলো এসে থাকে। দেখো পরের পাতায় কি আছে। আচ্ছা, আমরা এখন এই টেক্সটটা পড়ছি, আমি বলতে ভুলে গেছি তোমাদের প্রথমেই, যে এর থেকে যে সমস্ত গ্রামারগুলো পাওয়া যাবে কিছু কিছু আমরা এই টেক্সটটা পড়ার পরে সেই গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, বেন প্রাইস নিউ মানে জানতো, জিমিস হ্যাবিটস মানে জিমির অভ্যাস, হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, হি হ্যাড লার্ন দেম সে সেগুলো শিখেছিল বা জেনেছিল, হোয়াইল যখন, ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস যখন সে স্প্রিংফিল্ডে কাজ করেছিল, স্প্রিংফিল্ড কেস নিয়ে যখন তদন্ত করেছিল সে এগুলো জেনেছে। লং জাম্পস, quick getaways, no confederates, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. বলছে লং জাম্পস মানে লং জাম্প মানে লং জাম্প মানে কি, দীর্ঘ জাম্প মানে লম্ফন মানে লাফানো আর কি, অনেক উঁচু পর্যন্ত লাফাতে পারা। কুইক গেটওয়েজ মানে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া। নো কনফেডারেটস, কনফেডারেটস মানে হচ্ছে ক্রাইম পার্টনার, যে এই দুষ্কৃতে মানে যে দুষ্কর্ম করছে তার যে সঙ্গী, কোনো সঙ্গী সে রাখে না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো উঁচু সোসাইটিতে মেলামেশা। দিজ ওয়েজ এইভাবেই, এই সমস্ত পদ্ধতিগুলোই হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন, মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছে টু বিকাম হয়ে উঠতে, নোটেড অ্যাজ এ সাকসেসফুল একজন সফল কি হিসেবে, ডটগার অফ রিট্রিবিউশন। ডটগার মানে হচ্ছে যে এড়িয়ে যায়, ওয়ান হু অ্যাভয়েডস, যে কোনো এড়িয়ে যায় কোন জিনিসটা, রিট্রিবিউশন, রিট্রিবিউশন মানে
কঠোর শাস্তি। তাহলে এই যে জিনিসগুলো, এই লং জাম্প, তাড়াতাড়ি পালিয়ে যাওয়া এবং উঁচু সোসাইটিতে মেলামেশা, এইগুলোই তাকে সাহায্য করেছে সফলভাবে কঠোর শাস্তিকে এড়িয়ে যেতে। তাই এই সব জিনিস আছে বলে সে কঠোর শাস্তি পেতে পারে না। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান and other people with burglar process felt more at ease. বলছে ইট ওয়াজ গিভেন আউট মানে ইট ওয়াজ ডিক্লেয়ার্ড, এটা ঘোষণা করা হলো দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ, বেন প্রাইস গ্রহণ করেছে দ্য ট্রেল অফ দ্য, এই কাজটা, অফ দ্য কিসের, ইলিউসিভ ক্র্যাক্সম্যান। ইলিউসিভ মানে হচ্ছে অধরা, আর ক্র্যাফটসম্যান মানে হচ্ছে যে এই অপরাধ করছে, চোর। এই অধরা চোরের কাজটা বেন প্রাইস গ্রহণ করেছে, এটা ঘোষণা করা হলো। অ্যান্ড আদার পিপল এবং অন্যান্য লোকজন উইথ বার্গলার প্রুফ সেফস, অর্থাৎ চুরি নিরোধক, চুরি প্রতিরোধক সিন্ধুক, যাদের এরকম চুরি বার্গলার প্রুফ সেফ আছে, সেই সমস্ত লোকেরা কি হলো, ফেল্ট মোর অ্যাট ইজ মানে স্বস্তি, সেই সমস্ত সিন্ধুকের মালিকরা অনেকটা স্বস্তি বোধ করলো যখন তারা শুনলো যে বেন প্রাইস এই অধরা চোরকে ধরার দায়িত্বটা নিয়েছে। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা যে আমরা পড়লাম, এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে পারি, দুটো কারণ তিনটে এরকম বলতে পারে। হু নিউ জিমিস হ্যাবিটস, কে জানতো জিমির অভ্যাস বা স্বভাব সম্পর্কে? তাহলে বেন প্রাইস নিউ জিমির হ্যাবিটস, বেন প্রাইস জিমির হ্যাবিট জানতো। হাউ ডিড বেন প্রাইস কাম টু নো অ্যাবাউট জিমিস হ্যাবিটস, কিভাবে, হাউ মানে কিভাবে, ডিড বেন প্রাইস কাম টু নো, কিভাবে বেন প্রাইস জানতে পারলো অ্যাবাউট জিমিস হ্যাবিটস, জিমির অভ্যাস সম্পর্কে সে কিভাবে জানতে পারলো। তাহলে কি হবে, বেন প্রাইস লার্নড জিমিস হ্যাবিটস, সে জিমির হ্যাবিটগুলো শিখেছিল হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন সে স্প্রিংফিল্ড কেস নিয়ে কাজ করছিল বা তদন্ত করছিল, তখন সে জিমির এই হ্যাবিট বা অভ্যাসগুলো সে জেনেছিল। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট হেল্প জিমি টু বিকাম নটেড অ্যাজ এ সাকসেসফুল ডটগার অফ রিট্রিবিউশন, কোন জিনিসটা জিমিকে সাহায্য করেছে সফলভাবে কঠোর শাস্তিকে এড়িয়ে যেতে, কোন জিনিসগুলো জিমিকে সাহায্য করেছে। তাহলে এই যে সেন্টেন্স থেকে লিখবো যে লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফেডারেটস অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, এই চারটে জিনিস, যে লং জাম্প, তাড়াতাড়ি পালিয়ে যাওয়া, কোনো সঙ্গী না রাখা এবং উঁচু সোসাইটিতে মেলামেশা, এই জিনিসগুলো হেল্প জিমি, সাহায্য করেছে জিমিকে টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডটগার অফ রিট্রিবিউশন, সফলভাবে কঠোর শাস্তিকে এড়িয়ে যেতে। তাছাড়া আর একটা কোশ্চেন হতে পারে যে হোয়েন দ্য ওনার অফ দ্য বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, কখন বা ফেল্ট রিলিফ, তারা কখন স্বস্তি অনুভব করলো, যাদের এরকম চুরি প্রতিরোধক সিন্ধুক আছে সেই সমস্ত সিন্ধুকের মালিকরা কখন, হোয়েন ডিড দে ফিল রিলিফ, তারা কখন স্বস্তি অনুভব করলো। তাহলে the owner of the burglar proof safes felt relief when Ben Price took up the charge of elusive cracksman, যখন এই বেন প্রাইস এই অধরা দুষ্কৃতীকে ধরার দায়িত্ব নিলেন তখন তারা স্বস্তি অনুভব করলেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles of the railroad down in the Blackjack country of Arkansas. ওয়ান আফটারনুন, একদিন বিকালে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস, ক্লাইম্বড আউট নামলো, অফ দ্য মেল হ্যাক, মেল হ্যাক থেকে, মেল হ্যাক মানে হচ্ছে ডাকবাহী ঘোড়া টানা গাড়ি, সেখান থেকে নামলো কোথায়, এলমোরে। এলমোর কোথায়, লিটল টাউন, একটা ছোট শহর, 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানাস, রেল রোড থেকে 5 মাইল ভিতরে, ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি, ব্ল্যাক জ্যাক হচ্ছে এক ধরনের তাসের খেলা, তো কান্ট্রি অফ আরকানাস, আরকানাসদের, তাসের জুয়ারি আরকানাসদের দেশে, ওই হচ্ছে দেশ হচ্ছে ওই এলমোর, সেই এলমোরটা আবার রেল রোড থেকে 5 মাইল দূরে ছিল, ভিতরে ছিল। সেই এলমোরে জিমি ভ্যালেন্টাইন গিয়ে নামলো মেল হ্যাক থেকে, অর্থাৎ ওই ঘোড়াটানা গাড়ি থেকে। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল।
বলছে জিমি লুকিং তাকে দেখাচ্ছিল লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং, একজন অ্যাথলেটিক্স, তাকে একজন অ্যাথলেটিকের মতো, একজন তরুণ অ্যাথলেটিকের মতো, যারা খেলাধুলা করে ব্যায়াম করে তাকে অ্যাথলেটিক বলা হয়, একজন তরুণ খেলোয়াড়ের মতো দেখাচ্ছিল। সে কি হচ্ছে, সিনিয়র জাস্ট হোম, সে বাড়ি ফিরেছে ফ্রম কলেজ, এইমাত্র বাড়ি ফিরেছে কলেজ থেকে। ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক, সে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে টুয়ার্ড দ্য হোটেল, সে হোটেলের দিকে বাড়ি ফিরছে, এরকম দেখাচ্ছিল জিমিকে। আজ আমরা এতটাই আলোচনা করলাম, এর মধ্যে থেকে আমরা যে যে গ্রামারগুলো পেয়েছি সেগুলো একটু দেখে নিন। চলো দেখো, এক একটা, হি হ্যাজ রিজিউমড বিজনেস, এটা কি ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এখানে হি সাবজেক্ট, হ্যাজ রিজিউমড ভার্ব এবং বিজনেস হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করলে আমাদের কি হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে, তাই বিজনেসকে আমরা সাবজেক্টের জায়গায় বসালাম। বিজনেস হ্যাজ আছে, হ্যাজ হ্যাভের মধ্যেই কাউকে বসাতে হবে, বিজনেসের পর হ্যাজ বসবে। বিজনেস হ্যাভ থাকলে আমাদের কি করতে হবে, বিন আনতে হবে, তাই বিন আনলাম, হ্যাজ বিন। এই যে মেন ভার্ব রিজিউম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা আছে এখানে, সেটাই বসাতে হবে, রিজিউমড। বিজনেস হ্যাজ বিন রিজিউমড বাই দিয়ে হিটা অবজেক্ট হিসেবে বসাতে হবে, এবং হি যখন অবজেক্টের কাছে যাবে সেটা কি হয়ে যাবে, হিম। এই আনসার হলো বিজনেস হ্যাজ বিন রিজিউমড বাই হিম। দুয়েরটা দেখো, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিস, তাহলে এখানে বেন প্রাইস হচ্ছে সাবজেক্ট, ইনভেস্টিগেটেড তদন্ত করেছেন এটা হচ্ছে ভার্ব, এবং দ্য সিনস অফ দ্য রবারিস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে তাহলে সাবজেক্টের জায়গা নিয়ে যাই, দ্য সিনস অফ দ্য রবারিস। দেখো যেহেতু দ্য সিনস আছে তাহলে এটা প্লুরাল, তাই আর এটা ইনভেস্টিগেটেড মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ভার্ব দেবো। ওয়াজ বা ওয়ার, যেহেতু সিনস আছে তাহলে প্লুরাল, তাই আমরা ওয়ার ব্যবহার করব, ওয়ার দ্য সিনস অফ রবারিস, দাটা দেওয়া হয়নি, দ্য সিনস অফ দ্য রবারিস ওয়ার। এবার মেন ভার্ব কি, ইনভেস্টিগেট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইনভেস্টিগেটেড বাই সাবজেক্টকে বেন প্রাইস। তাহলে আনসার কি হলো, দ্য সিনস অফ দ্য রবারিস ওয়ার ইনভেস্টিগেটেড বাই বেন প্রাইস। তারপরে দেখো তিনেরটা কি বলেছে, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিস, এটা আবার কি করতে বলেছে, ইউজ দ্য নাউন ফর্ম অফ ইনভেস্টিগেটেড, এই ইনভেস্টিগেটেডের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। এটা ইনভেস্টিগেটেড এটা কি আছে, ভার্ব ফর্মে আছে, তাহলে নাউন ফর্ম কি হবে, এর নাউন ফর্ম হবে ইনভেস্টিগেশন, তাই তো, ইনভেস্টিগেটেডের নাউন ফর্ম ইনভেস্টিগেশন। তাহলে আনসারটা কি হবে, বেন প্রাইস মেড investigations into the scenes of the robberies। চারটা দেখো, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, এটাও কি করতে বলা হচ্ছে, ভয়েস। তাহলে এটা বেন প্রাইস সাবজেক্ট, নিউ ভার্ব, এবং জিমিস হ্যাবিটস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গা নিয়ে যাই, তাহলে কি হবে, জিমিস হ্যাবিটস, যেহেতু হ্যাবিটস আছে আর এটা নিউ আছে দেখতে পাচ্ছ পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে বসাবো, জিমিস হ্যাবিটস, তাই এটা কি হবে, ওয়ার। জিমিস হ্যাবিটস নো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে নোন, নো এর ভার্বের পর বাই এর বদলে টু বসে, তাহলে জিমিস হ্যাবিটস ওয়ার নোন টু বেন প্রাইস। এবার দেখো পাঁচেরটা, হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং ইন দ্য স্প্রিংফিল্ড কেস, এটা কি বলেছে, মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে হি হ্যাড লার্ন দেম, সে সেগুলো শিখেছিল হোয়াইল ওয়ার্কিং ইন দ্য স্প্রিংফিল্ড কেস, মানে স্প্রিংফিল্ড কেসে কাজ করার সময়। তো এটা সিম্পল সেন্টেন্স আছে, আমরা জটিল বাক্যে করব, তাহলে এটা আমরা কি করব, সে সেগুলো শিখেছিল যখন সে স্প্রিংফিল্ডে কাজ করেছিল, তাহলে কি হবে, হি হ্যাড learned them when he was working in the
স্প্রিংফিল্ড। এরপরে 6টা দেখো, আদার পিপল উইথ বার্কলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজ, রিরাইট ইউজিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে হু, হুইচ ইত্যাদি ব্যবহার করে এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আদার পিপল উইথ বার্কলার প্রুফ মানে বার্কলার প্রুফ সেফ, সেই জিনিসটাকে আমরা কি করব, আদার পিপল হু হ্যাড বার্কলার প্রুফ সেফ, অন্য লোক যাদের কাছে বার্কলার প্রুফ সেফ ছিল, মানে চুরি প্রতিরোধক সিন্দুক ছিল। আদার পিপল, এই যে উইথ বার্কলার প্রুফ সেফ এটাকে আমরা করলাম আদার পিপল হু হ্যাড। দেখো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা রিলেটিভ ক্লজ করে ফেললাম এটা, হু হ্যাড বার্কলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজ। আজ আমরা এতটাই আলোচনা করলাম জিমি ভ্যালেন্টাইনের পার্ট 3-তে, এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করলাম, কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। এর পরের দিন পার্ট 4 নিয়ে আলোচনা করব।